কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না। সাফারি পার্কের ভিতরে আসলে ইজারা দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি বন বিভাগ নিজেই ব্যবস্থাপনা করতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। কারণ ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। আর সাফারি পার্কের অবৈধ দখলদার কোনোভাবেই থাকতে পারবে না। আমরা কিন্তু গাজীপুরে কয়দিন আগে একটা দুর্ধর্ষ অভিযানে নেমেছিলাম। হ্যাঁ, আমাকে আমার বনের জায়গা তো উদ্ধার করতে হবে। আপনার যদি অন্য কোনো প্রায়োরিটি থাকে, ঘর বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, দোকান বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার জায়গায় ঘর বানিয়ে দেবেন, আপনার জায়গায় দোকান বানিয়ে দিবেন, খাস জায়গায় দোকান বানিয়ে দিবেন। কিন্তু বনের জায়গায় ঘর বানিয়ে দেয়া, বনের জায়গায় দোকান বানিয়ে দেয়া, এটা তো হতে পারবে না। এবং আমরা গাজীপুরে আমাদের দায়িত্ব নেওয়ার পর 88 একর বনভূমি বেদখল হয়েছিল। আমরা ইতোমধ্যে 50 একরের উপর বনভূমি উদ্ধার করেছি। আমরা বাকিটাও উদ্ধার করে ফেলবো। এইখানের বিষয়টাতে অবশ্যই নজর দেবো। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে 16 কোটি মানুষের দেশে জনবলের অভাব থাকতে পারে না যদি আমরা অন্তর্ভুক্তিমূলক হই। এখানে বুঝি যে অনেক দুর্লভ প্রাণী আছে, চাইলেই সবাইকে ঢুকতে দেওয়া যায় না। কিন্তু লাউয়াছড়ায় বনটাকে আমি রমনা পার্ক বানাই দিছি পিকনিক করে। সেখানে আমি কিন্তু মানুষকে ট্রেনিং দিছি কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয়। এটা করা উচিত ছিল না লাউয়াছড়াতে। বন বনের মতন থাকবে, বন কেন পার্ক হবে? কিন্তু এইখানে আমি কেন ওই ট্রেনিং দিলাম না কমিউনিটিকে? কেন আমি কমিউনিটি ওয়াচ গ্রুপ রাখলাম না? সেটা রাখলে ভালো হবে, রাখলে আমার সক্ষমতা বাড়বে নাকি বাড়বে না, এটা আমার বুঝতে হবে। আমাদের যে কাজগুলো করতে হবে, এই পুরো জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না। কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। আমার সক্ষমতা বাড়ানোর উত্তর আমি দিয়েছি যে আমরা অলরেডি বন বিভাগে নতুন কিছু নিয়োগের জন্য অনুমোদন পেয়ে গেছি। ধরেন আর 1 থেকে 2 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আমরা নিয়োগে চলে যাব। কিন্তু নিয়োগের সাথে কিন্তু আমাদের নিয়তটাও ঠিক থাকতে হবে। সেজন্য আমরা এই সাফারি পার্কে যে সমস্ত আমাদের বনের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন, তাদের জন্য আমি অবশ্যই আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর প্রাণীগুলো যেন ভালো থাকতে পারে, প্রাণীগুলোকে দেখে মানুষের যেন মনে হয় যে তারা ভালো আছে, সেজন্য আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আছে, এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সংযোগ ঘটিয়ে দিয়েছি ইতোমধ্যে। কয়দিন আগেই এখানে বিশেষজ্ঞ দল এসে হাতিগুলোর অবস্থা দেখে গেছে, তারা কিছু সাজেশন দিয়ে গেছে। আরেকটা হচ্ছে যে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা মানুষের কিন্তু অনেকটা বেড়েছে। এমন পর্যায়ে গেছে যে এখন কিন্তু আমরা ব্যক্তি পর্যায় থেকেও যদি সাহায্য চাই, আর্থিক সহায়তা চাই, তারা কিন্তু দিতে প্রস্তুত আছে। আমরা সেগুলি আজকে আলোচনা করব যে হাউ ফাস্ট, কত তাড়াতাড়ি এবং কত কার্যকরভাবে আমরা সবগুলো কাজ সম্পন্ন করব। কেন বারবার এরকম ঘটনা ঘটছে যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা তো খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন আপনার ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, আপনার লেমুর যখন হারায়, তখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা আজকে আমি চিহ্নিত করব। আমার বন বিভাগের যারা বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, আপনাদের মধ্যেও কারোর সাথে কথা বলবো। আপনাদের রিপোর্টগুলো আমি পড়েছি। আমার মনে হয় যে এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক প্রাণী বান্ধব, আরো অনেক দর্শনার্থী বান্ধব করা যায়। বন বিভাগ একটা সাম্প্রতিক সময়ে প্রকল্প পেয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো আসলে সব সময় প্রকল্প পেলেই কাজ করব, প্রকল্প পেলে কাজ করব না, সেরকমের বিষয় না। সরকার যখন এত বড় একটা জিনিস করেছে, সরকারের নিয়মিত বাজেটেই এটা রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সংস্থান থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে আমার কাছে মনে হলো যে জনবলের এখানে মারাত্মক ঘাটতি আছে। একটা হচ্ছে সদিচ্ছার অভাব কিছুটা নাই, সেটা আমি বলবো না, সেটা আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে প্রতীয়মান হয়েছে, কিন্তু জনবলেরও একটা ঘাটতি আছে। এখন সরকারি নিয়মে আমি যদি অনেক জনবল এখনই নিতে চাই, এখনই তো নেওয়া সম্ভব না, সময় লেগে যাবে। সেজন্য আমি স্থানীয় অধিবাসীদেরকে সম্পৃক্ত করে কি করে দুর্বলতাগুলো কাটানো যায় সেটার কথা ভাববো। এবার